জীবনটা যে এই পর্যায়ে এসে পৌঁছবে সত্যি কোনোদিন ভাবিনি। আজকে সকাল সকাল যাচ্ছি একটা কাজের খোঁজে। দুদিন আগেই কাজের খোঁজটা পেয়েছি, সেটারই ইন্টারভিউ দিতে যাচ্ছি। জানি না কি হবে। এদিকে সংসার চালাতে পারছি না, এদিকে বরের সমস্ত স্যালারির টাকা ধার দেনা শোধ করতে চলে যাচ্ছে। ওইদিকে শ্বশুরমশাই কিছু টাকা দেবে বলেছিল, সেটা এখন বলছে আমি দিতে পারবো না। তাই কি করব, নিজেই কাজের খোঁজ করছি। জানি না ইউটিউবটা কতদিন কন্টিনিউ করতে পারবো, দেখা যাক। বাজে 11টা 15, ইন্টারভিউ দেওয়া হয়ে গেল। যাই না, হোপ ফর দ্য বেস্ট। তোমরা একটু প্রে করো। বললো 3 থেকে 4 দিনের মধ্যে জানাবে যে পজিটিভ কিছু হয়েছে নাকি নেগেটিভ কিছু হয়েছে। দেখো এখানে ফুল গাছটা কি সুন্দর সাদা সাদা ফুল হয়ে রয়েছে। অচেনা রাস্তায় একা একা হাঁটছি। চলো, আমি ভাবলাম হয়তো আজকে প্রথম দিন হয়তো কাজ টাজ কিছু করিয়ে দেখাবে, মানে দেখবে কেমন কাজ করতে পারি বা না পারি, কোথায় কি এলাম, কেন কি ইন্টারভিউ দিতে এলাম, সেটা তোমাদের বাড়ি গিয়ে জানাচ্ছি। ঠিক আছে, চলো আগে বাড়ি পৌঁছোই। বাড়ি ঢোকার আগে একটু বাজারটা ঘুরে গেলাম। মা আগের দিন 300 টাকা দিয়েছিল, মানে আমার মা। এই টুকটাক কিছু কিনে খাস, টুকটাক খাওয়ার মতন সিচুয়েশান এখন নেই। বর একটা টাকাও দিতে পারছে না, এদিকে ঘরে একদম কিচ্ছু নেই। তাই ভাবলাম চলো ওই 300 টাকাটা দিয়েই কিছু টুকটাক বাজার করে নিই। 12টা 32 বাজে। চলো, রেস্ট নেওয়া হয়ে গেছে, পুরো ডট 1টা বাজে। এইবারে যাব রান্নাঘরে। একটু মাছ নিলাম, মোড়া মাছ, তাও নিলাম, কিছু করার নেই। কারণ ওই সোয়াবিন এখন রান্না করতে বেশি সময় লাগে, জানো তো। মাছ এনেছি, একটু কাঁচকলা এনেছি, কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল করে নেবো, ব্যাস। আর ডাল আছে, ওবেলা দীপকে ডাল ডিমের অমলেট করে দেবো, ও খেয়ে নেবে। আর আমি সকালবেলাটা তোমাদের সাথে যাওয়ার সময় আজকে প্রথম দিন তো ওই জন্য শেয়ার করতে করিনি আর কি। তারপরে মোবাইলে চার্জও ছিল না, তাই ভাবলাম যে না, আগে বেরিয়ে পড়ি, তারপরে তোমাদের সাথে কথা হবে, কোথায় যাচ্ছি না যাচ্ছি। চলো তাড়াতাড়ি রান্না করি। শ্বশুরমশাইকে ফোন করে বলে দিলাম, ওনাকে বলেছিলাম যে মেয়ের বাড়িতে খেয়ে নিও, আমি তো কখন আসবো বলতে পারছি না। তার জন্য এসে আগে শ্বশুরমশাইকে ফোন করে দিলাম যে আমি বাড়িতে চলে এসেছি, আধা ঘন্টার মধ্যে রান্না হয়ে যাবে। চলো, বসিয়ে দিয়েছি মাছ ভাজা, মানে মাছের ঝোল আর কি। যাওয়ার সময় ঠিক বেরোবো, দরজার সামনে থেকে বৃষ্টি, আবার বাড়িতে আসলাম বৃষ্টিটা হলে হয়। সকালবেলা একটু বৃষ্টি হয়ে থেমে গেল, বাবা কি গরম কি গরম। এদিকে বসিয়ে দিয়েছি দুধ। সকালবেলায় শ্বশুরমশাইকে বলেছিলাম, বাবা আমি তো কখন ফিরবো ঠিক নেই, তুমি দুপুরবেলাটা দুধ ভাত খেয়ে নিও। বললো না, আমি দুধ ভাত খাবো। সেই কারণেই মায়ের দেওয়া টাকাটা দিয়ে বাজার করে আসলাম। কি করে বাবা, এই দেখো আমার কাঁচকলা আলু দিয়ে ঝোল রেডি, রান্না হয়ে গেছে আপাতত। কিন্তু ব্যাপারটা হলো গিয়ে, রান্না তো হয়ে গেছে, ভাত যতটুকু আছে শ্বশুরমশাইয়ের লেগে যাবে, আর ঘরে চালও নেই। আমি মানে ভেবেছিলাম যে যতটুকু চাল আছে, দাঁড়াও 1 মিনিট, আমি ভেবেছিলাম যতটুকু চাল আছে আমার হয়তো এবেলা হয়ে যাবে। দেখলাম না, ঠিক এই কয়েকটা দানা পড়ে রয়েছে। যদিও বা আমার এটা মনে রাখা উচিত ছিল, একটু 500-250 চাল নিয়ে আসতাম। কী করবো। স্নান হয়ে গেছে, এই যে শ্বশুরমশাইকে খেতে দিচ্ছি, আর আমি করে নিলাম নিজের জন্য 3টে রুটি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 6:30। তখন ভাবলাম এসে মানে রান্না করে খেয়ে দিয়ে তোমাদের সাথে একটু গল্প করব। কিন্তু আজকে অনেক দিন পর অনেকটা রাস্তা জার্নি করেছি, তো খুব ক্লান্ত হয়ে গেছিলাম। আর কালকে রাতে খুব একটা ভালো ঘুমও হয়নি, তো সেই কারণে ঘুমিয়ে পড়েছি। তো এখন এই যে সন্ধ্যেবেলা এসেছি চা করতে। বরমশাই প্রায় বাড়ির সামনে প্রায় চলে এসেছে। কালকে করেছিলাম বেগুনি, তো শ্বশুরমশাইকে দেওয়া হয়নি, তাই ব্যাটারটাও ছিল, বেগুনও ছিল। শ্বশুরমশাই বলেছিল সকালবেলা আমাকে দিও, আমি সকালবেলা তো তাড়াহুড়ো ছিল, দেওয়া হয়নি, তাই এখন করে নিলাম বেগুনিগুলো। আমিও খাইনি কালকে, শুধু দীপকে দিয়েছিলাম। এই ঠোঁয়াটায় আবার কি,
এখন বাজে 8:30, অনেকক্ষণ আড্ডা দিলাম। এবারে আমার বরকে বললাম যে ডিমের ঝুড়ো দিয়ে খাবে রাতে, বললো না ডিমের ঝুড়ো দিয়ে খাবো না, আলু ভাজা করো, পেঁয়াজ আর আলু ভাজা করো। পেঁয়াজ আলু ভাজা দিয়ে না দীপ রুটি খেতে খুব ভালোবাসে। কালকে না পরশু দিনও পেঁয়াজ আলু ভাজা করেছিলাম। চলো তাহলে পেঁয়াজ আলুটা ভেজে নিই তাড়াতাড়ি। 500 আলু এনেছিলাম, দেখি কতটা আলু আছে, যতটা আছে ওর জন্য ভেজে দেবো, আর কি করবো। হয়ে গেছে আলু পেঁয়াজ ভাজা, আর ভাতও বসিয়ে দিয়েছি। ভাত তো ছিল না, ভাত বসালাম কারণ কি সকালবেলা তো আবার শ্বশুরমশাইকে ভাত খেতে দিতে হবে, আর 7:30টার সময় না শ্বশুরমশাই খেতে বসে, আর কখন উঠবো কখন ভাত করব, তাই জন্য এখনই ভাতটা করে নিলাম। 9:10 বাজে। কালকে না পরশু দিনও রাত্রেবেলা 11টার সময় হঠাৎ করে ফ্রিজে সমস্ত কিছু তুলতে গিয়ে, টুকটাক তুলতে হয়, সেগুলো তুলতে গিয়ে দেখি ভাত তো নেই, শ্বশুরমশাইকে খেতে দেবো কি সকালে। তারপরে সেই পরশু দিন রাত্রেবেলা 11টার সময় ভাত বসিয়েছিলাম, জানো কী যেন করবো, আমি জল এনেছি, জল খাবো ভুলে গেছি, বলছি কী করবো। আজকে তোমরা কবে ভিডিওটা দেখছো জানি না, 28 তারিখে যদি দেখে থাকো তাহলে কিন্তু 28শে জুন কিন্তু আমার জন্মদিন। তা সবাই আমাকে একটুখানি উইশ করে দিও, যেন আমাদের এই খারাপ সময়টা তাড়াতাড়ি চলে যায়, যেন নিজেদেরকে শক্ত রাখতে পারি, যেন এই সিচুয়েশানটার সাথে লড়াই করতে পারি মন শক্ত করে, ভালো কিছু অপরচুনিটি যেন আসে, আর তোমরাও আমার সাথেই থাকো, পাশে থেকো, আর এই ভিডিওটা একটু লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমার জন্মদিন, তাই আমার বর এনেছে ক্যাডবেরি। দেখো আজকে আমাদের মানে এমনই অবস্থা, অন্যান্য প্রত্যেকবার জন্মদিনে আমরা ভীষণ মানে কি বলবো মানে অন্যরকমইভাবেই সেলিব্রেট করি, মানে বেশিরভাগ জন্মদিনে কোথাও নয় বাইরে ঘুরতে যাই, না হলে মানে সারাদিনটা মানে আউটিং করি। তো এই বছর একমাত্র এরমভাবে কাটলো যে আমার বর আমার জন্য একটা 40 টাকা দামের ক্যাডবেরি এনেছে। কালকে রাতে ওর পকেট পুরো শূন্য ছিল, তাই 12টার সময় কিছু মানে অন্যান্যবার তোমরা আগের বারে আমার শাজওয়াল চ্যানেলেও দেখতে পারো গিয়ে, আগের বারে জন্মদিনে রাত্রেবেলা 12টার সময় কেক এনে আমাকে সারপ্রাইজ দিয়েছিল। এবছর সেটাও পারেনি, তার কারণ কালকে রাতেবেলা পকেট পুরো শূন্য ছিল। তো একজনের কাছে টাকা পায়, তো মানে ওই ছেলেটাও মানে 1 লাখ টাকা পুরো ঘাপলা করে দিয়েছে, ঠিক আছে। ওই ছেলেটাই এখন কি বলে 200-300 সপ্তাহে 2 দিন 3 দিন পাঠায়। তো কালকে রাতে অনেক রাতে 300 টাকা পাঠিয়েছিল, সেটা দিয়ে সকালবেলা গেল বেরিয়ে, কে একটা ডাকছে বলে বেরিয়ে 40 টাকা দামে একটা ক্যাডবেরি নিয়েছে। তাও ভালো অনেক, আমি খুশি এটা এনেছে বলে, না আনলেও আমি খুশি হতাম। তার কারণ হচ্ছে যখন যেমন তখন তেমন, তাই না। আবার আমাদের ভালো সময় আসবে, তখন আমরা আবার ভালোভাবে সেলিব্রেট করব। তো এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের সাথে আজকে অনেক কথা আছে, আমার বর অফিস বেরিয়ে যাক, তোমাদের থেকে আমি একটা সাজেশন চাইবো। পুরো স্টোরিটা আগে শুনবে, তারপরে ভালো করে ভেবে একটু আমাকে উত্তর দেবে যে আমার কী করা উচিত, ঠিক আছে। তো চলো, বর এখন বাজে 11:15, দীপ কখন বেরোবে যাই না, যখন বেরো তারপরে আমি তোমাদেরকে আমার মানে যে সিচুয়েশানটা রয়েছি, আর কালকে ইন্টারভিউ দিতে গেলাম সেই সংক্রান্তই একটা কথা তোমাদের জিজ্ঞাসা করবো যে আমার কি করা উচিত। তো বলছি একটু পরে, ঠিক আছে। চলে এসেছি বন্ধুরা, মিক্সি খারাপ, শিলে বাটতে হবে, এত মাথা গরম হয়ে যাচ্ছে না কি বলবো। আর আমার বরটা না সত্যি জ্বালিয়ে মারলো, আমার জীবনটা পুরো একদম ছাড়খাড় করে দিল আমার। চলো, রান্নার ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, এদিকে আলু কাটা হয়ে গেছে, এবারে মশলা করে ডিমের ঝোলটা রান্না করব। মশলা করা হয়ে গেছে, ডিমটা এখন প্রচুর গরম, ছাড়াতে পারবো না, তো ভাবলাম যাই একটুখানি তোমাদেরকে যেই জিনিসটা শেয়ার করব, তোমাদের থেকে সাজেশন চাইছি সেই জিনিসটা বলি। সেটা হলো গিয়ে আমি একটা ইন্টারভিউ দিতে গেছিলাম, তো সেখানে হচ্ছে 9 ঘন্টা ডিউটি আওয়ার থাকবে। কাজটা আদৌ হবে কি না আমি এখন অবধি যাই না, কারণ ইন্টারভিউ শেষে ওরা বললো 3 দিন থেকে 4 দিন পরে তোমাকে জানাবো, মানে যদি হয় তাহলে 1 তারিখের আগেই আমাকে জানাবে, 1 তারিখ থেকে জয়েন করতে হবে। তো আমার কথা হলো 9 ঘন্টা ডিউটি, মানে সকাল 9:30টায় ওখানে পৌঁছতে হবে, তার মানে আমাকে 8:30 বা 8:15-র মধ্যে বাড়ি থেকে বেরোতে হবে। তাও আমি বলেছি যে 10টা হলে ভালো হয়, প্রথমে 10:30 বলেছিলাম, তারপরে ওরা বললো যে 10টা আমরা ম্যাক্সিমাম কনসিডার করতে পারি, 10:30 আসলে হবে না।
তো যাই হোক, 9:30 আমি ধরে চলছি, কারণ ওদের টাইমেই যাওয়ার চেষ্টা করব যদি কাজটাও হয়। তো আমাকে ঘর থেকে বেরোতে হবে 8:30, আর ওদিকে আমাকে 9:30 থেকে 6:30 অবধি 9 ঘন্টা ডিউটি করতে হবে। মানে 6:30 যদি আমি ওখান থেকে বেরোই, বাড়িতে পৌঁছতে 7:30, 7:45 বা 8টাই ধরে নিতে হবে। তার কারণ হচ্ছে বাস পাবো, কতক্ষণ দাঁড়াতে হবে সেসব তো আমি জানি না। তো আমাকে মোট কথা হচ্ছে 8:30 ঘর থেকে বেরোতে হবে সকাল, আর ঘরে ঢুকতে ঢুকতে হয়তো 8টা 8:30, মানে পুরো টোটাল 12 ঘন্টা আমাকে বাইরে কাটাতে হবে। এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমার সমস্যা হচ্ছে, মানে সমস্যাও না, এটাও সমস্যা না, ওরা বলেছে যে স্যালারি এক্সপেকটেশন কত। তা আমি বলেছিলাম যে এই কাজটা যেহেতু আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, আমি 8,000 টাকা চেয়েছিলাম। যে আমাকে কাজটার জোর খোঁজ দিয়েছিল সেই আমাকে বলেছিল যে ওরা 7-8 হাজার টাকা মাইনে দেবে এই কাজের জন্য। তো সেই পরিপ্রেক্ষিতেই আমি 8,000 টাকা এক্সপেকটেশন বলেছি। তো ওরা বলেছে যে না, তোমার তো কোনো এক্সপিরিয়েন্স নেই, তো তোমাকে আমরা 8,000 টাকা দেবো না, হয়তো কিছু কম দেবো। তো তোমাদের কাছে ফার্স্ট আমার জিজ্ঞাসা যে 9 ঘন্টা কাজের জন্য যদি ওরা, আমার মনে হচ্ছে 6,000 বলতে পারে, 6,000 যদি বলে তাহলে কি আমার কাজ করা উচিত? আমি 7,000 টাকা হলেও ঢুকে যাব, কারণ এখন এই মুহূর্তে দাঁড়িয়ে 7,000 টাকার মধ্যে আমার যদি 1,500 টাকাও গাড়ি ভাড়ার মতন যাবে, বুঝেছো, 1,500 টাকাও গাড়ি ভাড়া যায়, তাহলে 7,000 টাকার মধ্যে 1,500 টাকা বাদ দিলে থাকে হচ্ছে 5,500 টাকা, তাই তো? 5,500 টাকাও যদি আমার হাতে থাকে তাহলেও আমি সেটা দিয়ে, দেখো, ঘরের আগের মাসে কারেন্টের বিল আমার বর দিতে পারেনি, এ মাসে সেটা 6,000 ক্রস করে গেছে। তারপরে টেলিফোনের বিল, মানে নেটের বিল, যেটা ইন্টারনেটের বিল, সেটা মানে লাস্ট 2 মাস ধরে দিতে পারছে না। তো আমি এই কথা ভাবছি যে 5,500 টাকা যদি আমার হাতে থাকে, আমি অন্তত যেই কারেন্টের বিলের কিছু অংশ দিতে পারবো, আর টেলিফোনের বিলটার বেশি, মানে কী বলে ওটাকে, ইন্টারনেট বিলটার বেশি না, মাসে 500 টাকা করে সেটা আমি দিতে পারবো। তো টুকটাক এই যে মাসের শেষের দিকে যে বাজার করার একদম টাকা থাকে না, মাসের শেষে কি 10 তারিখের পর থেকে আর কোনো টাকা থাকে না, ওই 50, 100, 40, 30 এরকম করে দেয়, সেরকমভাবে রান্না হয়, সেরকমভাবে সেই জিনিসগুলো কাজে, মানে টাকাটা কাজে লাগিয়ে। তো তোমরা আমাকে বলো 9 ঘন্টা যদি আমার জিজ্ঞাসা হচ্ছে, আমি 7,000 টাকা হলেও করব, ঠিক আছে, কিন্তু 6,000 টাকা হলে কি আমার করা উচিত? এত ঘন্টা কাজ করে 6,000 টাকা মানে আমার 1,500 টাকা ওখানে গাড়ি ভাড়ায় চলে যাবে, থাকবে 4,500 টাকা। 4,500 টাকা 9 ঘন্টা কাজ করাটা কি আমার মানে পক্ষে, মানে আমার উচিত না অনুচিত? কারণ আমার এখানে কিন্তু ইউটিউব চ্যানেলটাকেও আমার বাঁচিয়ে রাখতে হবে, কারণ দেখো 4,000 5,000 দিয়ে কি হয়? ঠিক আছে, আমার কাজ করার মেন মোটিভ হচ্ছে, এখন তো নয়, আমার বরের সিচুয়েশনটা একটু টালমাটাল চলছে, আই হোপ তোমাদের প্রার্থনায়, ভগবানের আশীর্বাদে একদিন ঠিক হয়ে যাবে। তো আমার এটাই জিজ্ঞাসা যে আমার কি ওই 6,000 টাকা যদি উনি বলে, তাহলে কি আমার কাজ করাটা উচিত? কারণ আমার ইউটিউব চ্যানেলটা, আমি দেখো লাস্ট 3 বছর ধরে আমি ইউটিউব চ্যানেলটা ইউটিউবের পেছনে আমি সময় দিচ্ছি, আর এই কাজটা আমার ভীষণ, মানে এখন প্যাশনে পরিণত হয়ে গেছে। আমার ভীষণ দীর্ঘ, মানে বিশ্বাস, পুরো অটুট বিশ্বাস যে হ্যাঁ, হয়তো আমার সময় লাগছে, কিন্তু একদিন না একদিন আমি ইউটিউবটা ঠিক ইউটিউবে গ্রো করতে পারবো, এটা আমার বিশ্বাস। তো সেই ক্ষেত্রে সেখানে দাঁড়িয়ে 9 ঘন্টা কাজ করে ইউটিউব চ্যানেলগুলোর যদি, আমার তো একটা চ্যানেল নয়, আমার 3-3টে চ্যানেল, সেইখানে আমি হ্যাম্পার হবে। তো সেটা তাও যদি 7,000 টাকা দেয়, আমি ভোর 5টার সময় উঠেও সমস্ত কিছু, কারণ আমার কিন্তু 9 ঘন্টা ওখানে ডিউটি, সেটা ধরলে হবে না, আমার কিন্তু 16 ঘন্টা ডিউটি করতে হবে, কারণ আমাকে যাওয়ার আগে রান্নাবান্না করে, মানে শ্বশুরমশাইকে খেতে দিয়ে মানে ঘরের কাজও আমাকে সামলাতে হবে। তো মানে সেটা আমি তোমাদের কাছে, মানে আমার জিজ্ঞাসা যে করা উচিত কি উচিত না। আমার বর বলছে যে 7,000 টাকা দিলে করো, আর এর থেকে কম দিলে আমার মনে হয় না করাই ভালো। তারপরে অনেকটা রাস্তা আমাকে যেতে হবে, মানে মাসে 1,500 টাকা আমার গাড়ি ভাড়া চলে যাবে, বুঝতেই পারছো, অনেকটা ডিস্টেন্স, 1 ঘন্টা 10-15 মিনিট আমার যেতে লাগবে। তো এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের কাছে এটাই আমার জিজ্ঞাসা যে আমার করা উচিত কি উচিত না, আমার কি এখন করা উচিত। হ্যাঁ, ইউটিউব চ্যানেলটা আমি অবশ্যই বন্ধ করবই না, একদম কোনো মতেই করব না, যতই আমার কষ্ট হোক। আমি যদি কাজটা করিও, তাও আমি ভোর 5টা, 5:30, 6টার সময় উঠে, মানে চেষ্টা করব সকালের রুটিনটা তোমাদের সাথে শেয়ার করার, তারপরে কাজ থেকে বেরিয়ে বাড়ি আসা পর্যন্ত, ঘুমোতে যাওয়া অবধি আমার সেই রুটিনটা আমি যথা সম্ভব আমি চেষ্টা করব। আমার ফার্স্ট প্রায়োরিটি আমার কাছে, জানো তো, আমার ইউটিউব চ্যানেল।
চ্যানেল। কারণ আমার এটার প্রতি প্রচুর বিশ্বাস আছে, আর আমি লাস্ট 3 বছর ধরে এইটার পেছনে সময় দিচ্ছি। তো তোমরা আমাকে একটুখানি সাজেশন দাও, এটাই আমি তোমাদের কাছে আমার জিজ্ঞাসা। তোমরা আমাকে সাজেশন দাও যে 6,000 টাকা দিলে করা উচিত কি উচিত না, সেটা সম্পূর্ণ যদিও বা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি করব কি করব না, মানে আমার মানে পোষাবে কি পোষাবে না। সত্যি কথা বলতে 9 ঘন্টা কাজ করে মাসের শেষে যদি 4,500 টাকা হাতে থাকে, তাহলে সেটা দিয়ে আমি কি করব? এই হচ্ছে একটা ব্যাপার। তো তারপরে কতটা কাজের প্রেশার থাকবে সেটাও একটা বিশাল মানে জিজ্ঞাসা। তারপরে এটাও আমার বর বলছে যে দেখো না, তোমাকে যদি তুমি তো কাজটা শিখতে পারবে, এটাও একটা ঠিক কথা বলেছে। তো আমার যদি শুধু 9 ঘন্টা কাজ করতে হতো, আমি যদি ঘুম থেকে উঠেই রেডি হয়ে চলে যেতে পারতাম। যখন আমি স্কুলে করতাম তখন আমার শাশুড়ি অনেকটা স্ট্রং ছিল, রান্নার ঘরের দায়িত্ব সম্পূর্ণ ওনার ছিল, বাজার করা সব ওনার দায়িত্ব ছিল, অনেকটা স্ট্রং ছিল তখন না। তো তখন আমি ঘুম থেকে উঠতাম, দাঁত ব্রাশ করতাম, খেতাম, রান্না ভাত হাতের কাছে পেতাম, খেতাম, চলে যেতাম স্কুলে, এসেও রান্না ভাত পেতাম, চলে যেতাম, হয়তো সন্ধ্যেবেলা রাতের রান্নাটা আমায় করতে হতো। তো এই হচ্ছে ব্যাপার। তখন শাশুড়ি স্ট্রং ছিল, তখন রান্নাঘরটা উনি কাউকে ছাড়তেও চাইতো না। তো যাই হোক, সেটা আমি পজিটিভলি নিয়েছিলাম। তো তারপরে তো আস্তে আস্তে উনি দুর্বল হয়ে যায়, তারপরে সম্পূর্ণ লকডাউনের পর থেকে আমার ঘাড়ে এসেই পড়ে। তো এই হচ্ছে ব্যাপার। আমি সব দিক সামলে কি করব না করব, তোমাদের কাছে এটাই জিজ্ঞাসা যে আমাকে ওইটা বলো তোমরা, ঠিক আছে? এটুকুই। তো চলো, এটাই তোমাদের কাছে জিজ্ঞাসা ছিল। আর আমার শ্বশুরমশাই জানো বললো আগস্ট মাসের প্রথম দিকে, আমার বরকে বললো তুই চিন্তা করিস না, আগস্ট মাসের প্রথম দিকে আমি একটা টাকা পাবো, সেখান থেকে তোকে আমি 1,60,000 টাকা মতন দেবো। 2 লাখ টাকা পাবো, সেখান থেকে 1,60,000 টাকা আমি তোকে দেবো, আর বাকি টাকা তোর মার অপারেশনের জন্য, আমার অপারেশনের জন্য তো লাগবে, পুরোটা দিতে পারবো না। এখন বলছে যে সেই টাকাটাও দিতে পারবে না। আমার বর মানে প্রত্যেক দিন মানে জানো তো মানে কি বলবো। আর আজকে আমার জন্মদিন, আজকে এই প্রথমবার আমার মানে বরের মুখে, আমার নিজের জন্মদিন নিয়ে অত মাথা ব্যথা নেই সত্যি কথা বলতে, কিন্তু আমার বর মানে ভীষণভাবে আপসেট হয়ে গেছে। যে মানে কালকে বলছে আমার নিজেকে এত অযোগ্য মনে হচ্ছে, ঘেন্না লাগছে নিজের প্রতি। আমি বলছি কেন ওরকম বলছো? এত বছর তো তুমি আমার মানে সেই বিয়ের আগে থেকেই যেরকম পেরেছো সেরকম সেলিব্রেট করেছো, আমাকে স্পেশাল ফিল করানোর চেষ্টা করেছো। 1 বছর নাই করলে সামনের বছর দেখবে আমাদের আরও ভালো সময়, মানে আরও মানে গ্র্যান্ড সেলিব্রেশন আমরা করতে পারবো। জীবন মানে খারাপ সময় যেমন আছে, ভালো সময় ঠিক আসবে। তো এই হচ্ছে ব্যাপার। তো তোমাদেরকে একটাই অনুরোধ, আমাকে একটু সাপোর্ট করো। আমি লাইফ কিছুই করতে পারছি না, দেখি কি করা যায়, নি করা সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। প্রচণ্ড মানে কি বলবো, মানে কাজটা ভীষণ করার প্রয়োজন, কিন্তু আবার এত কিছু মাথায়ও আসছে। তোমরা আমাকে একটুখানি সাজেশন দিও, এটাই বলবো। কারণ শরীরটাকে বাঁচিয়েও আমায় কাজ করতে হবে। মানে আমি বেশি জানো তো হুড়োতাড়া করে কাজ করতে পারি না, মানে হয়তো শরীরটাই আমার খারাপ হয়ে যাবে। তো এইটা শরীরের দিকটাও আমার ভীষণভাবে দেখার দরকার। কারণ আমার জানো তো 2017 বিয়ে হয়েছে, 2019 এই অনেক রকম কারণ আছে, সেগুলো মানে একটু ফ্যামিলিগত ব্যাপার। তো ঠিক মতন খাওয়া দাওয়াটা পেতাম না, করতাম না, সেই কারণে আমার খুব শরীর খারাপ হয়ে যায়। মানে আমি ডাক্তার আমাকে পুরো আমার বরকে ডেকে পুরো বলে দিয়েছিল যে এ তো পুষ্টির অভাবে ভুগছে। মানে আমি তোমাদেরকে ছবি একটা কমিউনিটিতে পাইলে পোস্ট করব। মানে অপুষ্টির দিকে চলে গেছিলাম, ঠিক আছে? তো ঠিক মতন খাওয়া দাওয়া না করলে, ঠিক মতন ঘুম না করলে, এখনই দেখো না তোমরা আমার শ্যাজবল চ্যানেলে গিয়ে দেখবে, আমার 4-5 মাস আগের ভিডিও দেখবে আমার কেমন আমার মানে এটা ছিল, এখন কেমন ছিল, মানে এখন কেমন হয়ে গেছি, অনেক নিজেই বুঝতে পারছি, ওজন অনেক কমছে আস্তে আস্তে। তো সেই দিকটাকেও আমাকে নজর দিতে হবে, কারণ একটু শরীরের এদিক ওদিক করলেই আমার শরীরটা খারাপ হয়ে যায়। তো এই সময় যদি শরীরের তখন মানে 7-8 হাজার টাকা দিয়ে টেস্ট করা, তারপরে ডাক্তার দেখানো, তারপরে ডাক্তার তো ওরকম বলেই দিয়েছিল, তারপর থেকেই মানে ভীষণভাবে আমার বর আমাকে কেয়ার করা শুরু করে। খাবার তার জন্যই মানে বাজারের দায়িত্ব, রান্না করার দায়িত্ব আমরা আমাদের হাতে নিয়ে নিই। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো তোমরা বলো, আর শরীরের দিকটাও নজর দিতে হবে, কারণ শরীর খারাপ হয়ে গেলে এই সিচুয়েশনে ডাক্তার দেখানোটাও খুব ক্রিটিক্যাল ব্যাপার, মানে অসম্ভব হয়ে দাঁড়াবে। তো আর আমার বাবার বাড়ির অবস্থাও এমন কিছু নয় যে আমাকে চিকিৎসা করাবে এখন। হয়তো নিয়ে গিয়ে যত্ন আত্তি করতে পারে, কিন্তু আমার বর তো আবার এদিকে ভেসে যাবে আমি না থাকলে। সমস্ত দিক ভেবে ভাব মাথায় আসছে জানো তো। তারপরে আবার ভাবছি যে না, এত কিছু ভেবে কাজ নেই, এই কাজটা আমাকে করতেই হবে, এইসবও ভাবছি। তো চলো, ভিডিওটা আজকে অনেক বড় হয়ে যাবে, আর বেশি বকবক করবো না। তোমরা আমাকে একটুখানি সাজেশন দিও, একটুখানি মোটিভেট করো, কি করা উচিত কি করা উচিত না।
তো চলো টাটা বাই বাই।